অফিডিয়ান পর্ব সংখ্যা ২৬-২৭। লেখনীতে আমিনা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। রাত পর্যন্ত রুমাইশার সাথে একটা কথাও বললেন না আয়েশা। রুমাইশাও নিজের জেদ বজায় রেখে মায়ের সাথে কথা বলল না, ফোনটাও চাইতে গেল না। এটা জেনেও যে সাফওয়ান অবশ্যই ওকে মেসেজ দেবে একবার না একবার, নিজের রুমে ঠায় বসে রইল। আয়েশা ভেতরে ভেতরে রাগে ফুঁসতে লাগলেন। রুমাইশা প্রচুর প্রচুর জেদি, তবে সেটা খুব কম দেখায় ও। কিন্তু একবার দেখালে আর ওকে ঠেকানো যায় না। আত্মসম্মান বোধ অনেক ওর। আজ পর্যন্ত কখনো কোনো এক জিনিস দুবার চায়নি কারো কাছে, না আয়েশার কাছে আর না শামসুলের কাছে। জেদের সাথে সাথে প্রচন্ড রকম অভিমানীও। রুমাইশা যে সন্ধ্যা গড়িয়ে গেল আয়েশার সাথে কথা বলতে আসলো না, তাতে আয়েশা বুঝে গেলেন যে মেয়ের মাথায় জেদ চেপেছে। খুব সহজে আরও আসবে না আয়েশার সাথে কথা বলতে, আর সাফওয়ানের বিষয়টা নিয়ে খুব বড় রকমের ঝামেলা বাঁধাবে। এটা ভেবে আরও রেগে রইলেন আয়েশা। এর মাঝে সাফওয়ান মেসেজ দিয়ে না পেয়ে দুবার কলও দিয়েছে রুমাইশার ফোনে। আয়েশা দেখেছেন, যদিও মেসেজ দেখতে পারেননি। লক স্ক্রিনে নোটিফিকেশন হাইড করে রেখেছে রুমাইশা। ফোনের ভেতরে না ঢুকলে মেসেজ দেখা যাবে না। আয়েশা ঠিক করলেন রাতেই শামসুলকে এই বিষয়ে জানাবেন তিনি। প্রথমে যদিও ভেবেছিলেন ব্যাপারটা নিজের মধ্যে রাখবেন, কিন্তু রুমাইশার ভেতরে কোনো অপরাধবোধ না দেখে মতামত বদলে ফেলেছেন তিনি। রাতে খাবার টেবিলে খাবার গোছাচ্ছিলেন আয়েশা, তখন শামসুলের ফোনে কল এলো রুনিয়ার। শামসুল রুমে বসে অফিসের কিছু কাগজপত্র দেখছিলেন। রুনিয়ার কল দেখে রিসিভ করলেন তিনি। রুনিয়ার আগে মিসড কলগুলো দেখেছিলেন, কিন্তু পরে ফোন দিতে ভুলে গেছেন। ফোন রিসিভ করার পর কুশল বিনিময় করে রুনিয়া বললেন, ভাই তোমার সাথে খুব ইম্পর্ট্যান্ট কথা আছে। বিকেলে একবার ফোন দিয়েছিলাম আয়েশার কাছে, কিন্তু ও হয়তো তোমাকে বলতে ভুলে গেছে। শামসুল কাজ থামিয়ে বললেন, আমি ঘুম থেকে উঠে দেখেছিলাম তোর মিসড কল, কিন্তু পরে ব্যাগ দিতে ভুলে গেছি। বুড়ো হয়ে যাচ্ছি, কিছু আর এখন মনে থাকছে না। শামসুলের কথায় কিঞ্চিত হাসল রুনিয়া। শামসুল আবারও বললেন, কি ইম্পর্টেন্ট কথা আপা বল। সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সব ঠিক আছে। তোকে আমার একটা প্রস্তাব দেওয়ার আছে। আমি তোদের বাড়িতে এসে কথাগুলো বলতে পারলে ভালো হতো, কিন্তু এখন আর সময় নেই সেসবের, তাই ফোনেই বলছি। আমার কথাগুলো ধৈর্য ধরে শুনবি, আগে থেকে হাইপার হবি না। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবি। শামসুল মনোযোগ দিয়ে শুনছেন বোনের কথা। রুনিয়া থেমে থেমে বলতে লাগলেন, আসলে কিভাবে বলবো বুঝতেছি না। তুই তো জানিস আমার সাফওয়ানের অবস্থা সম্পর্কে। ওর জীবনটা অন্য ১০টা মানুষের মতো স্বাভাবিক না। আমার ছেলের বয়স ৩০ পার হতে চলেছে। হতে চলেছে বললে ভুল হবে, হয়ে গেছে। আমার ছেলের তো বিয়ে দেওয়া অসম্ভব বলতে গেলে, কিন্তু আমি তো একজন মা। আমারও তো ইচ্ছে হয় আমার ছেলের একটা বউ হোক, বাচ্চা হোক, সংসার হোক, সুখে শান্তিতে থাকুক বউ বাচ্চা নিয়ে। আর ও ছেলে মানুষ, ওরও তো একটা চাহিদা আছে। বয়স হয়েছে এখন, ওরও তো একটু ভালোবাসার দরকার আছে। মন খুলে কথা বলার মতো একজন সঙ্গীর দরকার আছে। তা তুই এখন কি বলতে চাচ্ছিস? তোর ছেলের জন্য মেয়ে দেখে দিতে? আমার মেয়ে দেখতে কোনো সমস্যা নেই। সাফওয়ান আমার ভাগিনা। ওর জন্য আমি মেয়ে দেখলে সব থেকে ভালো মেয়েটাকেই খুঁজে বের করব। কিন্তু আপা, তুই তো জানিস বিয়ে দিতে হলে মেয়ের বাড়ির লোক ছেলেকে দেখতে চাইবে। আর সাফওয়ানের চেহারা তো আমরা যতদূর জানি স্বাভাবিক নেই। ওকে দেখে যে কেউ বুঝে যাবে ওর ভেতরে গুরুতর সমস্যা আছে। তখন কি কেউ মেয়ে দিতে চাইবে? আর যদি চেহারা ম্যাটারও না করে, যেহেতু সাফওয়ান মোটামুটি একটা জব করে, ভালো স্যালারি পায়, বা তোদের গাড়ি বাড়ি আছে, তারপরও তো সমস্যা। সাফওয়ানের যে দাঁতে বিষ আছে, সেটা যদি মেয়ের বাড়ির কেউ জানে তাহলে তো কখনোই কেউ মেয়ে দিবে না। আর যদি ইনফরমেশন গোপন রেখে বিয়ে দেওয়া হয়, তবুও তো সেই মেয়েটা একসময় না একসময় জেনে যাবে। আর তাছাড়া তার লাইফ রিস্ক থাকবে 90%। রুনিয়া কিছুক্ষণ চুপ থেকে বললেন, এসব সম্পর্কে আমিও ভেবেছি শামসুল। তাই আমি ভাবছিলাম যে, যেহেতু সাফওয়ানের ব্যাপারে আমাদের এই দুই পরিবার ছাড়া আর কেউ জানে না, আর তোরাও সাফওয়ানের ব্যাপারটা ভালো বুঝিস, তাই ভাবছিলাম যে ব্যাপারটা আমাদের নিজেদের ভেতরে হলে মন্দ হতো না। শামসুল শির দ্বারা সোজা করে ভুরু কুঞ্চিত করে বললেন, নিজেদের ভেতরে বলতে তুই কি বলতে চাচ্ছিস? খুলে বল। রুনিয়া অল্প সময় নীরব থেকে বললেন, আমি তোর মেয়েকে চাই, আমার বড় ছেলের জন্য, সাফওয়ানের জন্য। সাফওয়ানের বউ করে নিতে চাই আমি রুমিকে। শামসুল কাদের রেগে গেলেন প্রচণ্ড। উচ্চকণ্ঠে বললেন, আপা তোর মাথা ঠিক আছে? তুই আমার রুমিকে কিভাবে তোর ছেলের বউ বানাতে চাস?
তুই জানিস তোর ছেলে কেমন, আরো কতটা ক্ষতিকর, যে কারোর জন্য আর যে ছেলে আমার মেয়েকে নিয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে ফেলেছিল, তার কাছে আমি মেয়ে দিব? সবকিছু জেনে শুনেও আ- আমার মেয়ের কি এতটা অকাল পড়ে গেছে যে শেষমেশ একটা জংলি জানোয়ারের সাথে আমার মেয়ের বিয়ে দিতে হবে? শামসুলকে এভাবে ফোনে চিল্লাতে দেখে আয়েশা ডাইনিং থেকে দ্রুত পায়ে গেলেন সেখানে। স্বামীর এমন অগ্নিমূর্তি দেখে বুক কেঁপে উঠল আয়েশার। কিন্তু ফোনের ওপারে যে রুনি আছে তা আর বুঝতে বাকি রইল না, কারণ শেষের কথাটা তিনি শুনে ফেলেছেন। আর জঙ্গলি জানোয়ার বলতে শামসুল কাকে বুঝিয়েছেন সেটাও বুঝলেন। বাইরে বাবার উঁচু গলা শুনে রুমাইশাও বেরিয়ে এলো। নিজের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। মা দাঁড়িয়ে আছে তাদের রুমের দরজায়। রুমাইশা নিজের অবস্থান থেকে বোঝার চেষ্টা করলো কি হচ্ছে। শামসুলের কথাগুলো রুনিয়ার বুকে গিয়ে লাগলো একদম। তিনি উত্তর দিলেন, শামসুল, তুই কিভাবে সাফওয়ানকে এভাবে বলতে পারলি? আমার ছেলে জঙ্গলি জানোয়ার? ও আমার সন্তান। আমি ওকে পেটে ধরেছি। আমি তোর বোন। ও তোর বোনের সন্তান। তুই ওকে এভাবে বলতে পারলি? ও তো তোর সন্তানের মতোই। ও যে রুমিকে খারাপ ভাবে এমন তো নয়। আমার ছেলে যথেষ্ট দায়িত্ববান। আর রুমিকে যে ও আঘাত করেছিল যখন, তখন ও নিতান্তই ছোট ছিল। নিজের অবস্থা সম্পর্কে ওর কোনো ধারণা ছিল না। ও যদি জানতো ও রুমাইশাকে ওইভাবে মৃতপ্রায় করে ফেলবে, তাহলে কি কখনো ওইভাবে কামড়াতো ওকে? দেখ আপা, তোর খারাপ লাগবে এটাই স্বাভাবিক। আমি যা বলেছি সেটা মিথ্যে নয়। রুমি যদি তোর মেয়ে হতো, আর সাফওয়ান যদি আমার সন্তান হতো, তুই কি কখনো নিজের মেয়েকে এমন কারোর সাথে বিয়ে দিতে চাইতিস বল? কখনোই চাইতি না। আমি যদি দেখতাম সে আমার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করছে, কোনো ক্ষতি করছে না, খেয়াল রাখছে, ভালোবাসছে, তাহলে আমি অন্তত তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে মেয়েকে তার হাতে তুলে দিতাম। না আপা, তুই দিতিস না। তুই এখন যে কথাগুলো বলছিস সেগুলো সব আবেগের কথা। তুই যদি সত্যিই আমার জায়গায় থাকতি তাহলে কখনোই রাজি হতি না। আমি এই বিষয় নিয়ে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। তুই আমার বোন, তোর সাথে আবার সম্পর্ক নষ্ট করতে চাই না আমি। রুমিকে ছেলের বউ করার কথা মাথা থেকে ঝেড়ে ফেল। আমি বেঁচে থাকতে এরকম কিছু হবে না, মনে রাখিস। এই বলে কল কেটে দিলেন শামসুল। রুনিয়াকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ দিলেন না। শামসুলকে কল কেটে দিতে দেখে আয়েশা এগিয়ে গেলেন সেদিকে। শামসুলের পাশে গিয়ে বসলেন। স্ত্রীকে পাশে পেয়ে শামসুল তেজি কণ্ঠে বলে উঠলেন, আমার বোন আগেও যেমন স্বার্থপর ছিল ছেলের জন্য, এখনো তাই আছে। নিজের এই বন্য পানিটাকে আমার মেয়ের ঘাড়ে চাপাতে চাচ্ছে। মানুষ কতটা নিম্ন পর্যায়ে যাচ্ছে দিন দিন। আমার মেয়ের কিসের কমতি আছে যে ওইরকম একটা ছেলেকে বিয়ে করতে হবে ওকে? রুমাইশা বাবার সমস্ত কথা শুনে ফেলল। সাফওয়ানের সাথে কথা বলার দরকার ভীষণ, কিন্তু ফোনটা তো মায়ের কাছে। মায়ের কাছে যে ফোন চাইবে সেই উপায় আর রইল না। পরিস্থিতি এখন বেকায়দা। বাইরের দিকে আর এগোলো না ও। নিজের ঘরে ঢুকে দরজা দিয়ে দিল। এদিকে আয়েশা রুনিয়ার এই ফোন কলের পর আর স্থির থাকতে পারলেন না। আগুনে ঘি ঢেলে দিয়ে তিনি বললেন, তোমার বোনের চাল এইবার আমি ধরতে পেরেছি। তোমার বোন যে তোমার আড়ালে কি নোংরা খেলা খেলছে তা তুমি ভাবতেও পারবে না। আয়েশার কথাতে শামসুল নড়ে চড়ে বসলেন। জিজ্ঞেস করলেন, চাল চালছে বলতে কি বোঝাতে চাইছো তুমি? কি করেছো? আয়েশা কিছুক্ষণ চুপ থেকে চাপা কণ্ঠে বলে উঠল, ছেলেকে লেলিয়ে দিয়েছে আমার মেয়ের পেছনে, যাতে ওর ছেলের অনায়াসে বিয়ে হয়ে যায় আমার মেয়ের সাথে। তারপর শামসুলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, সাফওয়ানকে আমি আজ ভোরবেলা বের হতে দেখেছি রুমির ঘর থেকে। সারা রাত সে এখানেই ছিল, রুমির কাছে। আয়েশার কথায় যেন শামসুলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। থম মেরে বসে রইলেন তিনি। আয়েশা আরও বললেন, তোমার মেয়েকে ধরেছিলাম আমি বিকেলে, কিন্তু তার অপরাধ বোধ তো নেই। উল্টো আমার সাথে গলা চড়িয়ে কথা বলেছে। তোমার মেয়ে বলেছে নাকি ভালোবাসে। আমাদের সবার চোখ ফাঁকি দিয়ে তোমার মেয়ে তোমারই বাড়িতে এই সমস্ত করেছে। ওর সাহস কতটা বেড়ে গিয়েছে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আয়েশার কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেল শামসুলের। মেয়ের এহেন অধপতন মেনে নিতে পারছেন না তিনি। তার মেয়ে যে কিনা স্কুলে ছেলে বন্ধুদের সাথে কোনোদিন কোনো কথা বলতে চাইতো না, সে কিনা আজ একটা ছেলের সাথে তার বাড়িতেই। আর ভাবতে পারলেন না শামসুল। বুকের ভেতর যেন ব্যথা কুণ্ডুলি পাকিয়ে ঠেলে ঠেলে উঠছে। তার মেয়ে যে এতটা নিচে নেমে গেল কিভাবে? আয়েশার দিকে তাকিয়ে রুমাইশাকে ডাকার জন্য নির্দেশ দিলেন তিনি। আয়েশা স্বামীর নির্দেশ মতো চলে গেলেন রুমাইশাকে ডাকতে। রুমাইশা নিজের রুমে বসেছিল চুপচাপ। ওর মনটা এমনিতেই ভালো নেই। মাথায় সারাক্ষণ ঘুরছে সাফওয়ানের পরিণতির কথা। বেশি সময় নেই ওর হাতে। ওর শেষ সময়গুলো যেখানে খুব সুন্দর করে কাটানোর কথা, সেখানে ওর সমস্ত দিনগুলো খারাপ কাটছে। কাউকে বোঝাতেও পারছে না নিজের মনের অবস্থাটা।
তার উপর আবার বিকেলবেলা মায়ের এমন ব্যবহার। ও বুঝতে পারছে ও যেটা করেছে সেটা মোটেও ঠিক হয়নি। কোনো মা-বাবাই এটা মেনে নিবে না। কিন্তু ওকে তো বিশ্বাস করা উচিত ছিল ওর মায়ের। ও কেন ওর মাকে মিথ্যা বলবে? যেখানে ওর মা দেখে ফেলেছে সাফওয়ানকে বের হতে, সেখানে তো মিথ্যা বলার আর কোনো অবকাশ নেই। এটা মা বুঝলো না? ভাবনা চিন্তার ভেতরে দরজায় টোকা পড়ল। বাইরে মায়ের গলা শোনা যাচ্ছে। আয়েশা ঝাঁঝালো গলায় বলছেন, "রিমো, দরজা খুলে বাইরে আয়। তোর বাবা ডাকছেন।" বাবা ডাকছেন শুনে রুমাইশার বুক কেঁপে উঠল। কাল রাতের কথা মা কিছু বলে দেয়নি তো আবার? ধীর পায়ে গিয়ে দরজা খুলে মায়ের সামনে দাঁড়িয়ে বলল, "কেন? বাবা হঠাৎ ডাকছেন কেন?" আয়েশা মুখ থমথমে রেখেই বলল, "আমি জানি না, গিয়ে শুনে আয়।" বলে আয়েশা আবার রুমে চলে গেলেন। মায়ের বলার ধরন আর মুখের অভিব্যক্তি দেখে রুমাইশা যা বোঝার তা বুঝে গেল। চোখ দুটো বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে নিজেকে বাবার সামনে যাওয়ার জন্য প্রস্তুত করে সামনে এগোলো। ধীর পায়ে শামসুলদের রুমে গিয়ে শামসুলের সামনে গিয়ে দাঁড়ালো ও। শামসুল ওর দিকে ঠান্ডা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বাবা কোনো কথা বলছে না দেখে রুমাইশা কিছুক্ষণ ইতস্তত করে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, "ডেকেছো কেন বাবা? কিছু বলবে?" শামসুল শক্ত গলায় বললেন, "তোমার মা যা দেখেছে তা সত্যি?" "কি বলেছে মা?" শামসুল কোনো উত্তর না দিয়ে তাকিয়ে আছেন শুধু। বাবাকে এইভাবে তাকাতে দেখে রুমাইশা বলল, "মা কি বলেছে তা তো আমি শুনিনি। না শুনলে আমি কিভাবে বলবো মা যা বলেছে তা সত্যি কিনা?" শামসুল কিছুক্ষণ চুপ থেকে আগের মতো করে জিজ্ঞেস করলেন, "কাল রাতে সাফওয়ান তোর সাথে ছিল?" রুমাইশা শামসুলের দিক থেকে চোখ নামিয়ে উত্তর করল, "জি ছিল। কিন্তু আমাদের মাঝে অবৈধ কিছু হয়নি।" শামসুল যেন অগ্নিমূর্তি হয়ে গেলেন। রাগী গলায় তিনি বলে উঠলেন, "আর তোর কথা আমার বিশ্বাস করতে হবে? এতটা অধঃপতন হয়েছে তোর চরিত্রের? আবার আমার সামনে বসে বড় গলায় কথা বলছিস তুই? আমাদের সম্মানের কথা একবারও ভেবেছিস তুই? এই কথা লোক জানাজানি হলে কি হবে সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আর সাফওয়ান যে মায়ের সাথে মিলে তোর সাথে অভিনয় করছে শুধুমাত্র নিজের বৈবাহিক দিকটা রক্ষা করার জন্য, সেটা কি তুই জানিস? সাফওয়ান তোকে ব্যবহার করছে শুধু সমাজে টিকে থাকার জন্য। ওর শারীরিক অবস্থা কেমন সেটা সম্পর্কে তোর এতদিনে অবশ্যই ধারণা হয়ে গেছে। ও শুধু তোকে ব্যবহার করছে নিজের স্বার্থে। নিজের জঙ্গলিপনা যেন মানুষ জানতে না পারে, এই জন্যই তোকে ভিকটিম বানিয়েছে ওরা।" রুমাইশ এবার শামসুলের দিকে তাকিয়ে বলে উঠল, "কারো সম্পর্কে না জেনে শুনে এভাবে তুমি বলতে পারো না বাবা। সাফওয়ান তো নিজের ইচ্ছায় এই জীবন চুজ করেনি। ও যদি জানতো ওর এমন জীবন হবে, তাহলে কি ও এই জীবন বেছে নিত? আরও অভিনয় করেছে কি? সত্যি ভালোবাসে সেটা আমার থেকে বেশি তোমরা কেউ জানো না। আর তোমাদেরকে আমি জানাতেও চাই না। আর আমি ওকে ভালোবাসি। তাই তাই ভালো হয় তুমি রুনিয়া ফুপির দেওয়া প্রস্তাবটা মেনে নাও।" রুমাইশার কথায় আয়েশা একেবারে রেগেমেগে আগুন হয়ে গেলেন। "তুই কতটা নির্লজ্জ হয়ে গেছিস তা তুই ভাবতে পারছিস? রুনিয়া আর ওর ছেলে মিলে খুব ভালোভাবে ব্রেন ওয়াশ করেছে দেখছি। নিজের বাবা মাকে তুই তুচ্ছ তাচ্ছিল্য করছিস? কোথাকার কোন বুনো পশুর জন্য?" সাফওয়ানকে বুনো পশু বলে ফুঁসে উঠল রুমাইশা। "মা, ও একজন মানুষ। বারবার ওকে বুনো বুনো বলা বন্ধ করো। ওর এই অবস্থা কেন হয়েছে কিভাবে হয়েছে সেটা তোমাদের জানতে বাকি আছে বলে আমার মনে হয় না। ও কতটা অসহায় সে সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? না জেনে একটা মানুষের সম্পর্কে তোমরা এভাবে জাজ করতে পারো না।" শামসুর আর সহ্য করতে পারলেন না। উঠে এসে রুমাইশার গালে ঘর কাঁপিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর নিজের ফোনটা হাতে নিয়ে আবারও ফোন করলেন রুনিয়ার কাছে। নিজের বোনের করা এমন ষড়যন্ত্রে জবাব চাইবেন তিনি। রুনিয়া ছাদে সাফওয়ানকে খাবার দিতে এসেছেন। ফোনটা নিয়ে এসেছেন ছাদে। ওনার ফোনে হঠাৎ করেই চার্জ নিচ্ছে না। তা নিয়ে উনি খুবই চিন্তিত। চার্জ এখন 10-এর ঘরে নেমে এসেছে। শাফিনের কাছে নিয়ে গিয়েছিলেন কিন্তু শাফিন কোনো সলিউশন দিতে পারেনি। তাই সাফওয়ানের কাছে এনেছেন। বর্তমানে ফোনটা সাফওয়ানের কাছে। চিলেকোঠার বাইরে টি টেবিলের পাশে মা ছেলে দুজনে মিলে মিস্ত্রিগিরি করছে। সাফওয়ান খুব মনোযোগ দিয়ে ফোনের সমস্যা বোঝার চেষ্টা করছে। ফোনটাকে দেখতে দেখতে সাফওয়ান কঠিন গলায় বলে উঠল, "মামার কাছে কল দিয়েছিলে? তো মামা কি বলল?" রুনিয়া চুপ রইলেন। ছেলেকে এখন কিভাবে বলবেন যে তার ভাই মুখের ওপর ফোন কেটে দিয়েছে, আবার তার ছেলেকে জঙ্গলি জানোয়ার বলেছে। রুনিয়া গলা খেখারি দিয়ে বললেন, "তোর মামা রাজি হয়নি। বলেছে রুমির এত অকাল পড়েনি যে তোকে বিয়ে করতে হবে। আর বলেছে রুমিকে তোর বউ করার কথা মাথা থেকে যেন ঝেড়ে ফেলতে। তোর সাথে কখনোই বিয়ে দেবে না রুমিকে।" আর তারপর কল কেটে দিয়েছে। রুনিয়ার কথায় সাফওয়ানের চোয়াল শক্ত হয়ে এলো।
নিজের কাজ অব্যাহত রেখেই বলল, মা, শাফিন চলে আসার পর থেকে রিমুকে ফোনে পাচ্ছি না। আমার মনে হয় ওদের বাড়িতে কিছু একটা গন্ডগোল লেগেছে, আর সেটা বাঁধিয়েছে মামি, জেনে শুনে। রুনিয়া ছেলের কথার আগামাথা কিছুই বুঝলেন না, উল্টো প্রশ্ন করলেন, কি গন্ডগোল লাগাবে? আর আয়েশা গন্ডগোল লাগাবেই বা কেন? সাফওয়ান ফোনের দিকে দৃষ্টি রেখে বলল, সেটা তোমাকে আমি পরে বুঝিয়ে দেব, বা তুমি এমনিতেও বুঝতে পারবে হয়তো। কথাগুলো বলে সাফওয়ান আবারও কাজে মনোযোগ দিল। কিছু সময় পর রুনিয়ার ফোনে কল এলো শামসুলের। সাফওয়ান সেদিকে দেখে রুনিয়ার দিকে তাকালো, তারপর বলল, আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। এখন তুমি নিজেই জানতে পারবে। রুনিয়া ছেলের দিকে অবুঝের মতো চেয়ে রইলেন। সাফওয়ান ফোনটা মায়ের হাতে দিল। রুনিয়া এমন সময় শামসুলের কল একদমই আশা করেনি। খানিক আগেই তো কল কেটে দিল রাগ দেখিয়ে, তাহলে এখন আবার কেন ফোন করলো? রুনিয়া কলটা রিসিভ করে কানে ধরলেন ফোন। ধরার সাথে সাথে ওপাশ থেকে শামসুলের কর্কশ কণ্ঠ শোনা গেল, রুনিয়া আপা, তুই কি জানিস সাফওয়ান কাল রাতটা আমার মেয়ের সাথে কাটিয়েছে, সেটাও আবার আমার বাড়িতে? শামসুলের কথায় অবাক হলেন রুনিয়া। চকিতে একবার সাফওয়ানের দিকে তাকালেন, তারপর চোখ ফিরিয়ে বলে উঠলেন, সাফওয়ান কাল রাতে তোদের বাসায় ছিল? রাতের বেলা? তাও আবার রুমির সাথে? শামসুল রাগী গলায় বললেন, না জানার ভান ধরিস না আপা। আমি জানি যে সাফওয়ান তোর কথাতেই এই কাজ করেছে। আমার মেয়েকে ছেলের বউ করার জন্য তুই তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিলি, আর সেটাও একবারে বেডরুমে। রুনিয়া শামসুলের কথার কিছুই বুঝলেন না, অসহায় হয়ে বললেন, এসব কি বলছিস তুই শামসুল? আমি কেন সাফওয়ানকে লেলিয়ে দেব? হ্যাঁ, আমি রুমিকে ছেলের বউ করতে চাই, আর সেটা চাই কারণ আমার ছেলে চাই রুমিকে বিয়ে করতে। আর সাফওয়ান রাতের বেলা ছিল বলতে গেলে তুই কি বোঝাচ্ছিস? ও যদি থেকেও থাকে, ও অনৈতিক কিছু করবে বলে আমি মনে করি না। শামসুল কঠিন গলায় বললেন, আপা, আমি তোর কাছে সাফওয়ানের সাফাই চাই না। তোর ছেলে আমার মেয়ের যে সর্বনাশ করেছে, এই কথা জানাজানি হলে কি হবে তোর ধারণা আছে? তোকে আমি ভালোভাবে বলছি, সাফওয়ানকে বলবে আমার মেয়ের থেকে যেন দূরে দূরে থাকে। আমি খুব দ্রুতই আমার মেয়ের ব্যবস্থা করব। কোনো অমানুষের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব না। আমি কালই। কথা শেষ হওয়ার আগেই ফোনটা বন্ধ হয়ে গেল রুনিয়ার। চার্জ শেষ। রুনিয়া শামসুলের এত বড় কথা শুনে যেন আকাশ থেকে পড়েছেন। পাশে সাফওয়ান চোয়াল শক্ত করে, হাত দুইটার মুঠি শক্ত করে বসে আছে। চোখ ওর তীক্ষ্ণ হয়ে আছে শূন্যের দিকে। রুনিয়া অবিশ্বাসের চোখে তাকালেন সাফওয়ানের দিকে। সাফওয়ান কিছুক্ষণ নীরব থাকার পর হুট করে উঠে দাঁড়ালো। তারপর রুনিয়াকে বলল, মা, নিচে গিয়ে রেডি হও, আমরা বেরোবো। রিমুদের বাসায় যাব, দ্রুত। আজকের রাতটা অন্যান্য রাতের থেকে যেন একটু বেশি নিস্তব্ধ। চারপাশ যেন কি এক নীরবতায় ছেয়ে আছে। ঝিঝি পোকাও ডাকছে না যেন। নিজের রুমে থম মেরে বিছানায় বসে আছেন শামসুল। রুনিয়ার কল কেটে যাওয়ার পর আরও কয়েকবার কল দিয়েছেন, কিন্তু নাম্বার বন্ধ দেখাচ্ছে। রাগটা দেখাতে পারলেন না ঠিকঠাক। আয়েশা দাঁড়িয়ে আছেন স্বামীর পাশে। থেকে থেকে রুমাইশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছেন তিনি। রুমাইশা দাঁড়িয়ে আছে দরজার পাশেই। পরিস্থিতি কোন দিকে যায় সেটাই বোঝার চেষ্টা করছে। তার মাকে এতবার করে বলার পরও মা বিশ্বাস করল না। ও তো কখনো ওর মাকে মিথ্যা কথা বলে না। আয়েশার তো উচিত ছিল ওকে বিশ্বাস করা, কিন্তু করল না। উল্টো বাবাকে এসে বলে দিল। মাথায় ভীষণ জেদ চাপল ওর। এর শেষও দেখে ছাড়বে। অকারণে ওকে এভাবে অপবাদ দেওয়ায় মাসুল তুলবে ও। রাগে ওর গায়ের ভেতর রিড়ি করছে। মুখটা শক্ত করে তাকিয়ে আছে ওর নিজের বাবা মায়ের দিকে। শামসুল কিছুক্ষণ পর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, আমার মুখের ওপর ফোন কেটে দিল, আর এখন ফোন বন্ধ করে রেখেছে। আয়েশা রুমাইশার দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে পাশ থেকে বললেন, তুমি যত দ্রুত সম্ভব ছেলে দেখো। ওর বয়স হয়েছে, বিয়ে দিয়ে দাও। পড়াশোনা বিয়ের পরেও করা যাবে, নইলে এভাবে থাকলে কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মায়ের কথা শুনে রুমাইশার পায়ের তলার মাটি সরে গেল যেন। বিস্ফোরিত নয়নে মায়ের দিকে তাকিয়ে রইল ও। বিস্ময়ে অধৈর্যরা আলগা হয়ে এলো। সেই দিনও আয়েশা বললেন বিয়ে দেবেন না, আপাতত ওকে পড়াশোনা কমপ্লিট করিয়ে তারপর বিয়ে দেবেন। হঠাৎ মায়ের এমন মতের পরিবর্তনে দিশেহারা হয়ে গেল রুমাইশা। ধরা গলায় বলে উঠল, মা, তুমি কেন আমাকে বিয়ে দিবা? তুমি সেই দিনও বললে পড়াশোনা শেষ করিয়ে বিয়ে দিবা। আজ সেই তুমি আমার বিয়ের কথা তুলছো? তারপর হঠাৎ করে শক্ত হয়ে এলো রুমাইশার গলা। বলল, আমি মোটেও বিয়ে করব না এখন। আর করলেও সেটা সাফওয়ানকেই করব, অন্য কাউকে নয়। আয়েশা রাগী দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। তোর মতামত চাইনি আমি। তোকে বিয়ে দেব, ব্যাস দেব।
কার সাথে দিব সেটা তোর দেখার বিষয় না। আর সাফওয়ানের কথা ভুলে যা। ওর সাথে তোর বিয়ে আমি এই জীবনেও দিব না। রুমাইশার রাগ প্রচণ্ড হলো। রাগের মাথায় বলে উঠল, আমাকে বিয়ে দিবা কিন্তু আমার মতামত নিবা না? আবার বলছো সেটা আমার দেখার বিষয় না? তাহলে বিয়েটা তুমি করে নাও। আমাকে বলো কেন? আয়েশা উঠে এসে থাপ্পড় বসিয়ে দিলেন রুমাইশার গালে। বেয়াদব হয়েছিস তুই দিনে দিনে। আমাকে এই কথা বলার সাহস পাস কই থেকে তুই? এই মুহূর্তে নিজের রুমে যা। বের হবি না আর তুই। তোর মুখ দেখতে চাই না আমি। রুমাইশা দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ শীতল চাহনি দিল মায়ের দিকে। তারপর রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা দিয়ে দিল। আয়েশা শামসুলের দিকে তাকিয়ে বললেন, শুনেছ তোমার মেয়ের কথা? আমার মুখে মুখে তর্ক করে। বলে কিনা তুমি বিয়ে করে নাও। এদের আমি খাইয়ে পরিয়ে বড় করেছি এই সমস্ত কথা শোনার জন্য? তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, শোনো রাফসানের বাবা, তুমি যত দ্রুত সম্ভব মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তোমার মেয়ে বিগড়ে গেছে, আর শোধরাবে না। যত তাড়াতাড়ি পারো এই সমস্যার সমাধান করো, নইলে সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। শামসুল প্রতি উত্তরে কিছু বললেন না। মেয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। নিজের মেয়ের কীর্তিকলাপের কথা মনে পড়লে তিনি ভেতরে ভেতরে মুষড়ে পড়ছেন। শামসুলকে এমন চুপচাপ দেখে আয়েশা আর কথা বাড়ালেন না। স্বামীর পাশে বসে রইলেন তিনি। রাতে আর খাওয়া হলো না কারো। খাবারগুলো ফ্রিজে রাখতে হবে ওনার। ভাবলেন পরে তুলবেন। কারণ শামসুলের খিদে পেটে থাকতে পারে না। যদি কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হলে খেতে চায়, তাই আর উঠলেন না। চুপচাপ বসে রইলেন। ঘণ্টা খানেকের মাথায় হঠাৎ গেটের কাছে গাড়ির হর্নের শব্দ শোনা গেল। শামসুল আয়েশা ওইভাবে বসেছিলেন নিজেদের রুমে। এত রাতে গেটের কাছে গাড়ির শব্দের আওয়াজ শুনে ভড়কে গেলেন দুজনেই। শামসুল উঠে দাঁড়ালেন। গেটের চাবিটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন গেটের দিকে। আয়েশাও এলেন পিছন পেছন। গেটের বাইরে সাফওয়ানের মার্সিডিজ রেঞ্জ দাঁড়িয়ে আছে বিরদপে। লক খোলার আগে গাড়ির দিকে চোখ বুলালেন শামসুল। গাড়িটাকে দেখেই চিনে ফেললেন এটা কার গাড়ি। গেটের লক খুলে ড্রাইভিং সিটের দিকে তাকালেন। সাফওয়ানকে শক্ত চোখে মুখে তাকিয়ে থাকতে দেখলেন তিনি। তার দিকে চোখ মুখ ঢাকা নেই আজ ওর। সাফওয়ানের এমন ভয়ঙ্কর প্রতিমূর্তি দেখে চমকালেন শামসুল। সাফওয়ানের পাশেই বসে আছেন রুনিয়া। চোখ মুখে ওনার বিষাদগ্রস্ত। তড়িঘড়ি করে গেট খুলে দিলেন শামসুল। সাফওয়ান তার গাড়ি নিয়ে ভেতরে ঢুকল। গাড়িটা এক সাইডে পার্ক করে বাইরে বের হলো সাফওয়ান। আর পর মুহূর্তেই রুনিয়া বের হলেন অন্য পাশ দিয়ে। সাফওয়ানকে দেখে পিল চমকে গেল আয়েশার। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি সাফওয়ানের দিকে। বড় হওয়ার পর এই প্রথম সাফওয়ানের চেহারা দেখছেন তিনি। শ্যামরঙা হলেও মুখের গঠনটা ওর অস্বাভাবিক সুন্দর। তীক্ষ্ণ চিবুকে যেন সৌন্দর্যটা বহুগুণ বেড়ে গিয়েছে। কিন্তু সমস্ত সৌন্দর্যকে ছাপিয়ে মুখের ওপর জ্বলজ্বল করছে অদ্ভুত রঙের দুটো চোখ, যেগুলো শিকারী দৃষ্টিতে চেয়ে আছে আয়েশার দিকে। সাফওয়ানের দৃষ্টি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আয়েশাকে চিবিয়ে খেয়ে ফেলবে। আয়েশা ভয় পেলেন প্রচণ্ড। তাড়াহুড়ো করে শামসুলের পেছনে গিয়ে দাঁড়ালেন। শামসুল আয়েশাকে নিজের পেছনে আগলে রেখে রুনিয়ার দিকে তাকিয়ে জড়ানো গলায় বললেন, তুই তোর ছেলেকে এখানে এইভাবে নিয়ে এসেছিস কেন? আমাদের ভয় দেখাতে? রুনিয়া সাফওয়ানের দিকে দৃষ্টি দিল। সাফওয়ান শামসুলের দিকে তাকিয়ে বলে উঠল, মামা ভেতরে চলুন, আপনার সাথে কথা আছে কিছু। তারপর আয়েশার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আপনার সাথেও মামি। কথা বলার সময় সাফওয়ানের ঝকঝকা ক্যানাইন দাঁতদ্বয় দৃশ্যমান হলো। সেদিকে চোখ পড়তে আয়েশা ভীত হয়ে গেলেন প্রচণ্ড। শামসুল যেন নিজের সমস্ত শক্তি হঠাৎ করে কোথায় হারিয়ে ফেললেন। এই দীর্ঘদেহী সুপুরুষের সামনে উনি কোনো উচ্চবাচ্য না করে সাফওয়ানকে ইশারা করলেন ভেতরে যেতে। সাফওয়ান সামনে এগোলো। রুনিয়াও গেল পেছন পেছন। সাফওয়ান গিয়ে ডাইনিং রুমে রাখা সোফায় বসলো। রুনিয়া গিয়ে বসলেন ওর পাশে। শামসুল আর আয়েশা বসলেন ওদের বিপরীত পাশের সোফায়। সাফওয়ানের দৃষ্টি স্থির হয়ে আছে আয়েশার চোখের পানে। চোখ দিয়ে যেন আয়েশাকে পিষে ফেলছে। আয়েশার বুকের ভেতর দূর দূর করছে সাফওয়ানকে দেখার পর থেকে। সাফওয়ানের চোখে চোখ মেলাচ্ছেন না তিনি। ডাইনিংয়ে গুটি কয়েক পায়ের শব্দ শুনে রুমাইশা কৌতূহল নিয়ে বাইরে এলো। রুম থেকে বেরোতে ওর চোখ গেল সাফওয়ানের দিকে। বাকিরাও দরজা খোলার শব্দ পেয়ে তাকালো সেদিকে। সাফওয়ানের চোখ পড়ল রুমাইশার দিকে। আর আবছা আলোয় দাঁড়িয়ে থাকা রুমাইশার গালে যে 4 আঙুলের দাগ পড়ে আছে, সেটা তার মুহূর্তেই দৃষ্টিগোচর হলো। তো তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ল সাফওয়ান। হেঁটে হেঁটে রুমাইশার নিকট গিয়ে ওর চোয়ালদয় ধরল ডান হাতের আঙুলগুলো দিয়ে। তারপর ডানে বামে ঘুরিয়ে ওর মুখের অবস্থাটা দেখল সাফওয়ান। আর সেই সাথে সাথে শক্ত হয়ে এলো ওর চোয়াল।
চিবুক ছেড়ে দিয়ে রুমাইশার হাতের আঙুলের ফাঁকে নিজের হাত মুঠি করে ধরল ওর হাতটা। তারপর আবারও সোফার নিকট এসে বসে রুমাইশাকে বসিয়ে নিজেও বসে পড়ল রুমাইশার পাশে। রুমাইশা চুপ করে মেঝের দিকে তাকিয়ে আছে। শামসুলের দৃষ্টি সাফওয়ানের হাতে রাখা রুমাইশার হাতের দিকে। সাফওয়ান এবার আয়েশার দিকে দেখল। আয়েশা তাকিয়ে আছে মেঝেতে। ওপরের দিকে তাকাচ্ছে না সাফওয়ানের চোখে চোখ পড়ার ভয়ে। সাফওয়ান আয়েশার উদ্দেশ্যে শক্ত গলায় বলে উঠল, মামি, ভোরবেলা এখান থেকে বেরোনোর আগে আমি আপনাকে বলেছিলাম যে আমাদের মাঝে অবৈধ কিছু হয়নি। আমি শুধু রিমুকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি। এর বাইরে কিছুই না। নাথিং অ্যাট অল। এরপরও আপনি রিমুকে মেরেছেন আর মামার কাছে ওর নামে মিথ্যা দোষারোপ করেছেন। আর আমার মাকে এর ভিতরে টেনে এনে ফাঁসিয়েছেন। কেন? আয়েশা কিছু বললেন না। চুপ করে রইলেন। রুমাইশা সাফওয়ানের কথা শুনে অবাক হলো। কাল তাহলে মায়ের সাথে ওর দেখা হয়েছে, কথাও হয়েছে। কিন্তু মা সেটা ওকে বলেনি কেন? আর মা তাহলে এটাও জানে যে ওদের ভেতর এক্সট্রিম কিছু হয়নি। তারপরেও এই রকম কেন করলো? আয়েশাকে চুপ থাকতে দেখে সাফওয়ান রেগে গিয়ে আবারও বলল, আমি জানি যে রুমাইশাকে জড়িয়ে ধরে বা চুমু খেয়ে আমি মারলিটি ব্রেক করেছি। কিন্তু সেটা আমি আপনাকে বলে শিওর করেছি যে এর বাইরে কিছু হয়নি। যেন আপনি ওকে কিছু না বলেন। তাহলে আমি ওর মুখে আঙুলের ছাপ কেন দেখছি? শেষের কথাটা উচ্চস্বরে বলল সাফওয়ান। আচ্ছা, ১ মিনিট। আমি না আর উচ্চস্বরে চিল্লায়ে, চিল্লায়ে কথা বলতে পারছি না। আমার গলা ব্যথা করছে এখন। এভাবে পড়তে মানে রোজা রেখে এত পড়া সম্ভব হচ্ছে না, বুঝছো? ওইজন্য ভিডিওর পরিমাণ কমাই দিয়েছি। তোমরা দেখেছো হয়তো যে আজকে আমি হৃদ মায়ের প্রেম গাথায় একটা পর্ব দিয়েছি। যাই হোক, আঙুলের ছাপ কেন দেখছি? শেষের কথাটা উচ্চস্বরে বলল সাফওয়ান। রুনিয়া পাশ থেকে নিজের হাতটা সাফওয়ানের হাতের উপরে রেখে শান্ত হতে ইশারা করল। রাস্তাতে সাফওয়ান তাকে সমস্ত কিছু খুলে বলেছে। আর রুমাইশাকে যে সাফওয়ানের থেকে আলাদা করতে আয়েশা এই ধরনের কিছু করবেন সেটা বলেছে রুনিয়াকে। সাফওয়ান এবার শামসুলের দিকে দৃষ্টি দিল। তারপর মৃদু গলায় বলল, মামা, আমি কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। রিমুর প্রতি যে আমার ছোটবেলা থেকে অন্য ধরনের অ্যাফেকশন ছিল সেটা আপনাদের কারো অজানা নেই। আর এখনো সেটাই আছে। সেই ভালোবাসাটা কমেনি কখনো, বরং দিনকে দিন বেড়ে গিয়েছে। আমি কিছুদিন আগেও জানতাম না যে ওর প্রতি আমার ভালোবাসাটাকে ঠিক কি নামে আখ্যায়িত করা যায়। শুধু এটা জানতাম যে আমি ওকে প্রচণ্ড রকম ভালোবাসি। কিন্তু এখন আমি জানি যে ওকে আমি কিভাবে চাই। আমার মা আপনাদের কাছে সেই প্রস্তাবই রেখেছে। কথাগুলো বলে কিছুক্ষণ বিরতি দিয়ে সাফওয়ান আবারও বলল, আপনি যদি চান যে আপনার মেয়ের সাথে বা আপনার বোনের সাথে আপনার ভালো সম্পর্ক বজায় থাকুক, তাহলে আমার মায়ের দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যান। কারণ বিয়েটা আমি রুমিকেই করব। আর রুমির বিয়েটাও শুধুমাত্র আমার সাথেই হবে। তাই সে যেভাবেই হোক। শামসুল মুখ খুললেন এবার। সাফওয়ানের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ সাফওয়ান? আর এত রাতে এ কারণে এসেছো? আমি আমার মেয়ের বিয়ে কার সাথে দিব না দিব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছো? তোমার চেহারার দিকে তাকালে জঙ্গলের বাঘও ভয়ে পালাবে। আর তুমি ছোটবেলায় ওর সাথে কি করেছিলে সেটা তোমার মনে আছে নিশ্চয়ই। সেই সব মেনে নিয়ে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব ওকে মেরে ফেলার জন্য? সাফওয়ান আর নরম রইল না। কাতরতার সাথে বলল, মামা, সেটা অনেক আগের ব্যাপার। সেই কথা এখন তুলে এনে ঝামেলা বাঁধাবেন না। আমার দ্বারা যদি ওর কোনো ক্ষতির কোনো সম্ভাবনা থাকতো তাহলে আমি নিজে ওর থেকে সরে যেতাম। কিন্তু নেই যেহেতু, সেহেতু সরছি না। ওকে আমি আমার করেই ছাড়বো। আর এটা যদি আপনার কাছে হুমকি মনে হয় তাহলে এটা হুমকি। এরপর সাফওয়ান আয়েশার দিকে তাকিয়ে বললেন, রিমোর ফোনটা সম্ভবত আপনার কাছে। ওর ফোনটা ওকে দিয়ে দেবেন। আমি এখন থেকে ঘন্টার পর ঘন্টা ওর খোঁজ নেব। আর যদি কোনো একটা ঘন্টায় আমি ওর রেসপন্স না পাই তাহলে আমি আবার আসব। তারপর আর একা ফিরব না, ওকে নিয়েই ফিরব। এরপর সাফওয়ান ইশারা করলো মায়ের দিকে। রুনিয়া সেলের ইশারা পেয়ে নিজের পার্স ব্যাগের ভেতর থেকে একটা স্বর্ণের আংটি বের করে সাফওয়ানের হাতে দিল। সাফওয়ান সেটা হাতে নিল। তারপর রুমাইশার ডান হাতটা বাম হাত দিয়ে ধরে ওর অনামিকা আঙুলে পরিয়ে দিল। কিন্তু ঢিলা হয়ে গেল আংটিটা। অনামিকা আঙুল থেকে নিয়ে আবারও পড়ল মধ্যামতে। একটু ঢিল ঢিল হলেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলো না। সবকিছু এত দ্রুত গতিতে হলো যে শামসুল, আয়েশা সহ রুমাইশাও চমকে গেল। আংটি পরিয়ে রুমাইশার হাতটা নিয়ে চুমু খেলো সাফওয়ান হাতের পিঠে। তারপর মৃদু গলায় বলল, আংটিটা মায়ের, আপাতত এটা পরে নে।
কয়েকদিন পরে এসে আমি তোর নিজস্ব আংটি পরিয়ে দিয়ে যাব। রুমাইশা যেন অবাক হওয়ারও সময় পেল না। তার আগেই সব হয়ে গেল। কিং কর্তব্য বিমূর্ত হয়ে বসে রইল ও। সাফওয়ান এবার শামসুলের আর আয়েশাকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে রিমু আমার বাগদত্তা। খুব দ্রুতই আমি ওকে বিয়ে করব। আপনারা মানলেও না মানলেও। তবে মেনে নিলে বিষয়টা আপনাদের জন্যই সহজ হবে। এরপর উঠে দাঁড়ালো সাফওয়ান। রুনিয়াও দাঁড়িয়ে গেলেন। আয়েশার দিকে আরেকবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সাফওয়ান বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। কিন্তু কয়েক পা এগোনোর পর আবারও ঘুরে দাঁড়ালো সাফওয়ান শামসুল আর আয়েশার দিকে। তারপর শক্ত গলায় বলল, রিমু আমার বউ হতে চলেছে। কিছুদিন পরও পুরোপুরিভাবে আমার হবে। সুতরাং ওর গালে আমি আর কোনো দাগ দেখতে চাই না। আর যদি দেখি, তাহলে সেটা আপনাদের কারোর জন্য মোটেও ভালো হবে না। কথাটা মাথায় রাখবেন। এরপর গটগট পায়ে বেরিয়ে গেল সাফওয়ান। রুনিয়াও গেল পেছন পেছন। তারপর গাড়ি নিয়ে গেট থেকে বেরিয়ে ঝড়ের বেগে চলে গেল সাফওয়ান মাকে নিয়ে। রুমাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটু আগের ঘটা ঘটনাগুলো পুনরাবৃত্তি করতে থাকলো নিজের মাথার ভেতর।